আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে মধ্যমা নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য আমি কি করব? প্রথমে এরকম দেওয়া থাকবে, যেমন এরকম বক্স আকারে দেওয়া থাকবে শ্রেণী এবং গণসংখ্যা। ঠিক আছে, সব সময় দেওয়া থাকবে। আমরা এটা থেকে চাইলে গড়ও বের করতে পারবো, এটা থেকে চাইলে মধ্যক এবং প্রচুরক সবই বের করতে পারবো। এখন আসি মধ্যমা নির্ণয়। কি করতে হবে? প্রথমে শ্রেণীর মানগুলো লিখতে হবে, তারপরে হচ্ছে গণসংখ্যার যে মানগুলো ওইগুলো লিখতে হবে, তারপরে গণসংখ্যার মানগুলো যোগ করতে হবে। ঠিক আছে, আগের মতো। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মধ্যমার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে আমরা শিখছিলাম আগে। এই 18 বসবে, 18-র সাথে 37 যোগ করতে হবে, যোগ করলে 155 আসবে। ওই 155-র সাথে নিচের মানটা 45 যোগ করতে হবে, 100 আসবে। ওই 100-র সাথে আবার 27 যোগ করতে হবে, তাহলে 127 আসবে। 127-এর সাথে 15 যোগ করতে হবে, তাহলে 142 আসবে। 142-এর সাথে 8 যোগ করলে 150 আসবে। এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমরা n এর মান পাইছি 150, লিখতে হবে n = 150। এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখতে হবে যে n এর মানটা জোড় সংখ্যা কিনা। যেমন 150 হচ্ছে জোড় সংখ্যা, তাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে n-কে আমি 2 দ্বারা ভাগ করব, 150-কেও 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে 75 আসবে। তাহলে এই 75 সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে অবস্থান করে সেটা বের করতে হবে। তাহলে 18 ঘরে 75 আছে না, 55, মানে 75 55-র চেয়ে বড়। 55-এর পরের সংখ্যা কত? 100। তার মানে কি 100-র ভিতরে ওই 75 সংখ্যাটা আছে, সেটা বোঝা গেছে? মানে 100-র মানে 75 এমন একটা সংখ্যার মধ্যে থাকতে হবে, যেমন 127 এটা যাওয়া যাবে না, কারণ আমি 100 পেয়ে গেছি। 100-র ভিতরেই কিন্তু 75 সংখ্যাটা আছে। তাহলে এই 100 হচ্ছে আমার মধ্যমা। অর্থাৎ এই যে 75 আমি পাইলাম, 75 কোথায় অবস্থান করতেছে? মধ্যমা হচ্ছে 75তম পদ। আমি এই 75 পাইলাম, মধ্যমা 75তম পদ। এই 75তম পদের অবস্থান হচ্ছে এই যে 100, অর্থাৎ তার যে ঘরটা 50 থেকে 60 শ্রেণীতে। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ 75তম পদ হচ্ছে মধ্যমা। এখন এই 75তম পদ কোথায় অবস্থান করতেছে? এই 100-র ঘরে। তো 100-র ঘরে শ্রেণী ব্যবধান কত বা শ্রেণীবিন্যাসটা কত? 50 থেকে 60। তাহলে আমি লিখব মধ্যমা 75তম পদ, যার অবস্থান 50 থেকে 60 শ্রেণীতে। তাহলে সুতরাং আমি লিখতে পারি মধ্যমা শ্রেণী ওই যে 50 থেকে 60। ঠিক আছে, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মধ্যমার সূত্র লিখতে হবে। তো মধ্যমাকে প্রকাশ করা হয় m/e দ্বারা। m লেখা, নিচে ছোট্ট করে e। তো সূত্র হচ্ছে l + n/2 - fc ভাগ fm × h। এই হচ্ছে মধ্যমার সূত্র, মুখস্থ করে ফেলতে হবে। m/e = l প্লাস ভাগ চিহ্ন দিয়া n/2 - fc হচ্ছে উপরে, fm হচ্ছে নিচে, সাথে × h। কয়েকবার লিখলে ঠিক হয়ে যাবে। এখন এই l এর মানটা কোথায় পাবো? l এর মান হচ্ছে ওই যে মধ্যমা শ্রেণীটা পাইলাম, এই মধ্যমা শ্রেণীর যে নিম্ন সীমাটা আছে অর্থাৎ 50, এই 50ই হচ্ছে l এর মান। সেটা বোঝা গেছে? তারপর n/2 এর মান লাগবে। তো n/2 এর মান আমরা পাইছি হচ্ছে 75, লিখলাম। এখন fc-র মান লাগবে, fm এর মান লাগবে। fc হচ্ছে এই যে 100তম ঘরে কি আছে? 75 আছে। তাহলে এই 100-র উপরের সংখ্যাটা কত? 55। এই 55 হচ্ছে fc এর মান। অর্থাৎ সকল fc-র মান হচ্ছে
যে ঘরে আমি মধ্যমার মানটা পাবো তার উপরেরটা। তাহলে 100-র উপরে 55, তাহলে 55 হচ্ছে এই এফসি এর মান। তাহলে এফ এম এর মান কোনটা? এফ এম এর মান হচ্ছে এই 100 বরাবর যেই সংখ্যাটা আছে 45, এই এফ এম এর মান হচ্ছে 45। আমি আবার বলি, এফসি আর এফ এম বের করার পদ্ধতিটা হচ্ছে যে ঘরে আমি মধ্যক শ্রেণীটা পাবো ওই ঘরের ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যাটা হচ্ছে এফ সি, এবং তার বরাবর মানে 100 বরাবর যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে এফ এম। আর এইচ তো হচ্ছে শ্রেণী ব্যবধান, 30 থেকে 40 শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এবার আমি সবগুলা মান এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে এল এর মান 50, n/2 এর মান 75, এফসির মান হচ্ছে 55 এখানে পাইছি, এফ এম এর মান 45 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, তারপরে 50 যোগ এটা বিয়োগ করতে হবে, 75 বিয়োগ 55 20 ভাগ 45 ইন্টু 10, তারপরে 50 20 আর 10-এ গুণ করতে হবে, কারণ 20 আর 10 গুণ আকারে আছে। তো 20 আর 10-এ গুণ করলে 200 ভাগ 45, তাহলে 50 যোগ 200 ভাগ 45, তাহলে আমার আসে হচ্ছে 4.44। এটার সাথে আমি যদি 50 যোগ করি তাহলে আসবো 54.44। এই হচ্ছে আমার মধ্যমা নির্ণয়ের যে পদ্ধতিটা। এখন মধ্যমা নির্ণয়ের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা এন এর মান জোড় পাইছি, যদি এন এর মান বেজোড় আসে তাহলে কি করতে হবে? এখন সেটার জন্য আমাদেরকে আরেকটা সিস্টেম না, সেম পদ্ধতি, জাস্ট একটু এদিক সেদিক। তো যেমন এই অঙ্কটা দেখি আমরা, এটার মধ্যে শ্রেণীগুলো হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় আছে। যেমন 40 থেকে 49 পরে আবার কিন্তু মিল নাই, 50 থেকে শুরু। তাহলে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে বের করে? নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হবে, উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে 40 থেকে আমি যদি 0.5 বিয়োগ করি তাহলে 39.5, আর 49-এর সাথে যদি আমি 0.5 যোগ করি তাহলে 49.5। তো সবগুলা নিম্ন সীমা থেকে 0.5 করে কমাইতে হবে, আর সবগুলো উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তারপরে গণসংখ্যা থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা আগেরটার মতো বের করতে হবে। এবার আমি দেখলাম যে গণসংখ্যার মান হচ্ছে এখানে 59, যা হচ্ছে একটা বেজোড় সংখ্যা। এখন বেজোড় সংখ্যা হলে আমাকে কি করতে হবে? এই যে এন এর মান হচ্ছে 59, তো যতই বেজোড় সংখ্যায় আসুক তার সাথে 1 যোগ করতে হবে। কার সাথে? এন সংখ্যার সাথে। অর্থাৎ তখন এনকে 2 দ্বারা ভাগ করব না। এখানে যেরকম আমরা এনকে 2 দ্বারা ভাগ করছি, এখানে আমরা হচ্ছে এন এর সাথে 1 যোগ কইরা তারপরে 2 দ্বারা ভাগ করব। এন এর সাথে 1 যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ, সমান সমান। তাহলে এন এর মান কত? 59। তাহলে 59-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 59 আর 1 যোগ করলে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে 30। ঠিক আছে? এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই এন এর মান জোড় এবং বেজোড়ের পার্থক্য, তাছাড়া আর কিছুই না, সব আগের মতো। ঠিক আছে? তারপরে আমি দেখলাম যে এখানে 30, তাহলে এই 30 হচ্ছে মধ্যমা 30তম পদ। এখন 30তম পদ ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে আছে সেটা বের করতে হবে। এখন দেখি 14 ঘরে 30 আছে? না। 34 ঘরে 30 আছে? হ্যাঁ আছে, কারণ 34 ঘরের মানে 1 থেকে 34-এর মধ্যেই কিন্তু 30 সংখ্যাটা আছে। তাহলে এই 34 বরাবর যেই ঘরটা আছে বা যেই শ্রেণীটা আছে ওইটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। কিন্তু আমি কিন্তু এখন এই শ্রেণীটা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এটা হচ্ছে বিচ্ছিন্ন। আমি যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা পাইছি
ওই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটাই নিতে হবে। তার মানে এটা এখন বাদ। যদি অবিচ্ছিন্ন থাকে বা মিল থাকে তাহলে আমরা যেমন এখানে যেরকম নিছি, এখানে 50 থেকে 60, 60 থেকে 70 মিল আছে দেখে আমরা এই শ্রেণী ব্যবধানটা নিছি। কিন্তু এখানে মিল যেহেতু না থাকার কারণে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করছি। এখন আমার মধ্যক শ্রেণী হবে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরটা। তাহলে কত? 49.5, 59.5। তাহলে মধ্যমা কোথায় অবস্থান করতেছে? 34 ঘরের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঘরের মধ্যে। তাহলে মধ্যমা 30তম পদ, যার অবস্থান 49.5 থেকে 59.5-এর মধ্যে। তাহলে মধ্যমা শ্রেণী হবে ওই ঘরটাই হবে মধ্যমা শ্রেণী। এতটুকুর পরে আগের মতো, তারপরে মধ্যমা এমই সমান সমান এল প্লাস, এখন সূত্রের মধ্যে একটু চেঞ্জ হবে। এখানে জোর থাকার কারণে n/2 লিখছি, এখানে n এর মান বেজোর থাকার কারণে n+1/2 লিখছি। তাহলে আমাকে কি করতে হবে? সূত্রের মধ্যে এই n+1/2 লিখতে হবে। শুধু এতটুকু পার্থক্য ওই অঙ্কটার সাথে। মাইনাস এফসি আগের মতো, এফএম আগের মতো, ইন্টু এইচ আগের মতো। তাহলে এখানে এল কোনটা হবে? এই যে মধ্যমা শ্রেণীটা পাইছি, মধ্যমা শ্রেণীর নিম্ন যে সীমাটা আছে, প্রথম যে সংখ্যাটা, সেটাই হবে এল এর মান, অর্থাৎ 49.5। তারপরে n+1/2, n+1/2 এর মান তো আমরা পাইছি 30। তারপরে এফসি আর এফএম। তাহলে এফসি হচ্ছে ওই যে আমি 34 ঘরে আমি মধ্যমার মানটা পাইছি, 34-এর উপরের সংখ্যাটা, 34-এর উপরের সংখ্যা মানে 14 হচ্ছে এফসি এর মান। তারপর এফএম এর মান কোনটা হবে? এই 34 বরাবর গণসংখ্যার যে সংখ্যাটা আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি, পরীক্ষাতে এগুলো দেওয়া লাগবে না। গণসংখ্যার যে সংখ্যাটা আছে 20, ওইটা হচ্ছে এফএম এর মান। আর এইচ তো হচ্ছে তাদের ব্যবধান কত? 10। এবার আগের মতো মানটা বসাই, এল এর মান, এটার মান 30, এফসি 14, এফএম 20 ইন্টু 10। এটা থেকে এটা বিয়োগ, 16 সাথে 10 গুণ করলে 160, নিচে হচ্ছে 20। 160-কে 20 দ্বারা ভাগ, তাহলে 8-এর সাথে 49.5, তাহলে এই 57.5। এই হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সিস্টেম। মানে দুটোটা নিয়ম কিন্তু প্রায় সেম, শুধু একটা এন এর মান জোর থাকলে সিম্পল নিয়ম, আর যদি এন এর মান বিজোড় আসে তাহলে ওই এন এর সাথে 1 যোগ করে তাকে জোর বানাইতে হবে। এটাই হচ্ছে কাজ। আর বিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে নিয়ে কাজ করতে হবে। এবার এটা গড় হোক, মধ্যক হোক, আয়তলেখা হোক, বহুভুজ হোক, যেটাই হোক, বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্নতে নিয়ে সবসময় কাজ করতে হবে। এখন মধ্যমান নির্ণয়ের আরও দুটা পদ্ধতি, ওইগুলো এত বেশি আসে না, কিন্তু এর আগে যে একটা পদ্ধতি আমরা দেখছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পারতে হবে। এখন বাকি যেই একটা অঙ্ক আছে বা দুইটা অঙ্ক আছে, ওইটাও আমি একটু সাথে সাথে দেখাই দিই, যেহেতু আমি মধ্যমা পড়াইতেছি। যেমন এটাতে বলল যে এই সংখ্যাগুলো দিয়া বলল যে এই তথ্য হতে মধ্যমা নির্ণয় করো। দেখো এখানে কিন্তু কোনো শ্রেণী ব্যবধান নাই, এরকম 10 থেকে 20 নাই, 20 থেকে 30 নাই, 30 থেকে 40 এরকম কিছু নাই। তারপরে গণসংখ্যা এফ এর মানগুলোও নাই। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাইতে হবে। ঠিক আছে? তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অর্থাৎ এই মানগুলোকে ছোট থেকে বড় সাজাইতে হবে।
তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? 12। তারপরে বড় সংখ্যা 15, 12 পরে 14, 14 পরে আছে 15, 15 পরে 16, 17, তারপরে 18, 18 পরে হচ্ছে 25। তো সর্বপ্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় সাজাইতে হবে। তো সাজানোর পর লিখতে হবে যে এখানে এগুলো হচ্ছে n এর মান। n এর মান কয়টা? 1, 2, 3, 4, 5টা। n = 5, যা বিজোড়। তাহলে ফার্স্ট সংখ্যাটা কি? একটা বিজোড় সংখ্যা। তো প্রথমে কি করতে হবে? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। সাজাইলাম ছোট থেকে বড়। তো দেখলাম যে এখানে 5টা সংখ্যা আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে সুতরাং ME মানে মধ্যমা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমি বলছিলাম সূত্র হচ্ছে n+1/2 এততম পদ। n এর মান কত? একটু আগে পাইছি, n এর মান 5 যোগ 1/2 এততম পদ। 5 এর আগে যোগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। তাহলে 3তম পদ। তাহলে 3তম পদ মানে হচ্ছে 3 নাম্বার পদ, মানে 3 নাম্বার সংখ্যা। তো এখানে 3 নাম্বার সংখ্যা কত? 1, 2, 3। এখানে 3 নাম্বার সংখ্যা হচ্ছে 15। তাহলে 3তম পদের মান কত? 15। যদি এখানে 4তম পদ আসতো তাহলে 4তম পদের মান কত হইতো? 18। তাহলে শেষ। এই 15 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই সংখ্যার মধ্যমা হচ্ছে 15। কিভাবে? যেহেতু n এর মান বিজোড়, তাহলে কি করতে হবে? n+1/2 তম পদ। n এর মান বসাইয়া যে সংখ্যাটা আসবে ওই সংখ্যা অনুযায়ী সিরিয়ালে যে পড়বে সে হচ্ছে মধ্যমা। এখন n এর মান যদি জোড় হয় তাহলে কি হবে? এখানে তো n এর মান আমরা বিজোড় পাইছি। বিজোড় হলে এভাবে করতে হবে। যদি n এর মান জোড় হয় তাহলে কি করতে হবে? যেমন এই অঙ্কটা দেওয়া আছে, এখানে অনেকগুলো সংখ্যা আছে। এখানে গণে দেখতে হবে সংখ্যা কতগুলা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এখানে 8টি সংখ্যা আছে। তো 8টি সংখ্যা মানে 8 মানে হচ্ছে একটা জোড় সংখ্যা। এর আগে আমরা যে অঙ্কটা করছি ওইটা ছিল বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় হলে এভাবে করতে হবে, জোড় হলে এভাবে করতে হবে। এই এখানে যেরকম করছিলাম, জোড় হলে এভাবে, বিজোড় হলে তার সাথে 1 যোগ করতে হবে। তো এখনও প্রায় কিছুটা সেম এরকমই। তাহলে প্রথমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে আমি ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 8, 8-এর পরে 10, 10-এর পরে 14, 14-এর পরে 17, 18, 20, 22, 23। তাহলে আমি কি করলাম? ছোট থেকে বড় সাজাইলাম। তারপরে এখানে n সংখ্যা হচ্ছে 8টি, তাহলে n এর মানও 8। 8 হচ্ছে একটা জোড় সংখ্যা, যা জোড়। জোড় হলে ME হবে n/2 তম পদ যোগ n+1/2 তম পদ ভাগ 2। তাহলে n এর মান কত বেশি? 8। সরি n/2 + 1, এটা আলাদা হবে। মানে n/2 মানে এই জায়গাটা হবে n/2 লেখা +1। মানে এই 1টা n এর সাথে না, এই 1টা হবে n/2 পুরাটার সাথে। তাহলে n এর মান হচ্ছে 8,
8/2 এততম পদ যোগ n এর মান হচ্ছে 8, 8/2 প্লাস 1 এততম পদ ভাগ হচ্ছে 2। 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4তম পদ। 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 4 এর একে যোগ করলে হচ্ছে 5, 5তম পদ ভাগ 2। তাহলে 4তম পদ মানে হচ্ছে 4 নম্বর সংখ্যা। তাহলে 4 নম্বর সংখ্যা এখানে কোনটা? 1 2 3 4 মানে 17 যোগ 5তম পদ। তাহলে এটা যদি 4 হয় এটা হবে 5, তাহলে 5তম পদ হচ্ছে 18 ভাগ 2। তাহলে 17 আর 18 যদি আমি যোগ করি তাহলে আসবে 35 ভাগ 2। তো 35কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 17.5। এ হচ্ছে আমার মধ্যক বা মধ্যমা নির্ণয়ের যাবতীয় আলোচনা।